সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি সেটি আসলে কয়টি ধাপে বাস্তবায়িত হয়, যে বিষয়টি বিসিএস রিটেন আন্তর্জাতিক বিষয় বলে এবং ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ধরুন আমরা যদি এই বিষয়টি বুঝি তাহলে ধরুন যে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চীন সফরে গিয়েছেন। তাহলে চীন সফর থেকে চীনের প্রেসিডেন্ট তিনি প্রস্তাব করেছেন বাংলাদেশকে যে বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে এই তিনটি রাষ্ট্রের মধ্যে একটি করিডোর করা যায় কিনা, এটার একটা প্রস্তাব তিনি রেখেছেন, যেই করিডোরের মাধ্যমে খুব সহজে আমরা এক দেশ থেকে আরেক দেশে পণ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিস খুব দ্রুত আমরা যাতায়াত করতে পারবো। তো এই জায়গা থেকে ধরেন যে বাংলাদেশ, চীন এবং মিয়ানমার মিলে একটি চুক্তি করবে। এখন এই চুক্তিটা আসলে কয়টি ধাপে পুরো চুক্তির প্রক্রিয়াটি সম্পন্ন হয়, এই বিষয়টার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এই চুক্তিগুলো এটা আসলে 4টি ধাপে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যেমন যে কোনো চুক্তির ক্ষেত্রে ধরুন যে বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে এই চুক্তিটি রিসেন্টলি করা ধরেন যে শুরু করবে, তাহলে এরকম জায়গা থেকে এই চুক্তিটা মোট 4টা ধাপ পার হইতে হয়। প্রথম ধাপ যেটা আছে সেটাকে আসলে আমরা বলি সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে অ্যাডপ্টেশন কি? অ্যাডপ্টেশন হচ্ছে যেই চুক্তিটা আমরা করতে যাচ্ছি, তাহলে এই চুক্তিতে যেই তিনটা রাষ্ট্র কানেক্টেড, যেমন বাংলাদেশ, মিয়ানমার এবং চীন, এই তিনটা রাষ্ট্রের প্রতিনিধি একসাথে বসবে, বসে এই চুক্তিতে আসলে এটার সুবিধা কি থাকবে, এই চুক্তির নীতিমালা কি হবে, এই চুক্তির প্রশাসনিক কাঠামো কি হবে, এই চুক্তির অধীনে শর্তাবলী কি হবে, এই সবগুলোর বিষয় একটা দলিল বা একটা ড্রাফট সবগুলো রাষ্ট্র মিলে লিখে। তাহলে এই যে রিটেন ড্রাফট যেটা আছে সেটাকে আসলে এই তিনটা রাষ্ট্র মিলে যখন বলা হয় যে এই ড্রাফটে যা যা শর্ত আছে, যা যা নিয়মাবলী আছে, যা যা সুবিধাসমূহ আছে, সবগুলোর ব্যাপারে আমরা একমত। তার মানে রিটেন টেক্সট যেটা আছে, দলিল যেটা আছে, সেটা আপনারা সবাই মিলে বানালেন এবং এটাকে সবাই ওকে হিসেবে সম্মতি দিলেন। তাহলে এটাকে বলা হয় যে কোনো চুক্তির প্রথম ধাপ, যেটাকে আমরা বলি অ্যাডপ্টেশন। ধরেন যে জাতিসংঘের সনদ যখন তৈরি করা হয় তখন ওই সনদটার যে ফাইনাল টেক্সট যেটা আছে, তখন কিন্তু যেই রাষ্ট্রগুলো কানেক্টেড ছিল সবাই মিলে কিন্তু ওই সনদটাকে অ্যাডপ্ট করতে হয়, মানে ঠিক আছে সনদে যা লেখা আছে আমরা এটা ব্যাপারে সবাই একমত। দ্বিতীয় যে ধাপ আছে চুক্তির, এই ধাপটিকে বলা হচ্ছে আপনার সিগনেচার। তাহলে সিগনেচার কি? আমরা যখন ফাইনাল টেক্সট রেডি হয়ে গেল, সবাই অ্যাডপ্ট করলাম, এটাকে গ্রহণ করে বা এটাকে মেনে নিলাম, তারপরে এখন এই তিনটা রাষ্ট্রের প্রতিনিধিরা এই চুক্তিটাতে সবাই স্বাক্ষর দিবে। যেমন বাংলাদেশ স্বাক্ষর দিল, মিয়ানমার স্বাক্ষর দিল, চীন স্বাক্ষর দিল। এখন এই স্বাক্ষর পর্যন্ত এটা এই চুক্তি বাস্তবায়নের দ্বিতীয় ধাপ। স্বাক্ষর করা মানে এই না যে এই চুক্তিটা বাংলাদেশ মেনে চলতে বাধ্য, তার মানে এই যে লিগালি বাইন্ডিং যেটা আছে, চুক্তি মেনে চলতে বাধ্যবাধকতা যেখানে আছে, সেই পর্যায়ে কিন্তু আমরা এখনো যাইনি। তাহলে এটা সিগনেচার পর্যায়ে। এখন সিগনেচারের পরের যে পর্যায়টা আছে সেটা এই যে তিনটা রাষ্ট্রের তিনজন প্রতিনিধি বা প্রতিনিধিরা যে এটাকে সিগনেচার বা স্বাক্ষর করলো, এখন এটার প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা আলাদাভাবে এটাকে বৈধতা দিতে হয়। যেমন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র আন্তর্জাতিকভাবে একটা চুক্তিতে সে স্বাক্ষর করেছে, এখন তার রাষ্ট্রের যে আইনি নীতিমালা আছে, তার রাষ্ট্রের যে পার্লামেন্ট আছে, তার যে সংবিধান আছে, ওই কাঠামোর অধীনে ওই চুক্তিটাকে লিগালাইজ করতে হয়, বৈধতা দিতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কোন একটা চুক্তির ড্রাফট যদি সে অ্যাডপ্ট করলো, দ্বিতীয়ত সে সিগনেচার করলো, সেখানে তাদের যে পার্লামেন্ট আছে, কংগ্রেস এবং সিনেট, সেখান থেকে এটা চুক্তিটাকে পাশ করিয়ে নিতে হয়। যেমন আমরা জেনেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন লিগ অব নেশনস, জাতিপুঞ্জ গঠনের একটা চুক্তি হয়, ওই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র সিগনেচার করলেও তারা কিন্তু এই চুক্তিটাকে তাদের আইনি যে কাঠামো আছে সেখানে এটাকে বৈধতা দেয় নাই। তার মানে প্রত্যেকটা রাষ্ট্রের এরকম একটা কাঠামো আছে যেখানে তাকে বৈধতা নিতে হয়। এখন এই যে বৈধতা নেওয়ার যে বিষয়টা, এটাকে আমরা আসলে বলি, এটা 3 নাম্বার ধাপ, যেটাকে আমরা বলি রেটিফিকেশন। এখন এই র্যাটিফিকেশন যেটা আছে, এটার বাংলাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটার বাংলাটা একটু মনে রাখবেন, এটার বাংলাটা আপনার অনুসমর্থন। তাহলে রেটিফিকেশন জিনিসটাকে ধরেন বাংলাদেশ, মিয়ানমার, চীন চুক্তিটা সিগনেচার করলো। এখন বাংলাদেশে এই চুক্তিটা, বাংলাদেশের যে পার্লামেন্ট আছে এই পার্লামেন্টে এটার একটা বৈধতা লাগবে, অথবা বাংলাদেশের যে রাষ্ট্রপতি যিনি আছেন তার একটা সমর্থন লাগবে। রাষ্ট্রপতি এবং বাংলাদেশের পার্লামেন্ট যদি বলে যে রাষ্ট্রের স্ট্রাকচার অনুযায়ী এই চুক্তির সব কিছু বৈধ চুক্তি ঠিক আছে, তার মানে চুক্তিটাকে আপনি অনুসমর্থন দিলেন, আপনার রাষ্ট্রীয়ভাবে এটাকে আপনি বৈধতা দিলেন। ধরেন যে যে রাষ্ট্রগুলো গণতান্ত্রিক সিস্টেম নয়, যেখানে আসলে পার্লামেন্ট গুরুত্বপূর্ণ না, ধরেন যে চীন,
তো চীনে হচ্ছে কি করলো, চীনের যে প্রেসিডেন্ট আছে তিনি যদি এই চুক্তিটাকে বলেন যে চুক্তিটা ওকে, তিনি যদি এটাকে লিখিত আকারে বলেন যে চুক্তিটা ঠিক আছে, এটা বৈধ রাষ্ট্রীয়ভাবে, তার মানে চীন এটাকে অনুসমর্থন দিল বা রেটিফিকেশন করলো। মিয়ানমার, তার ওখানে তো গণতান্ত্রিক সিস্টেম নাই, তাদের যে বর্তমানে যিনি প্রধান আছেন প্রেসিডেন্ট, তিনি যদি বলেন যে হ্যাঁ এটা ওকে, তার মানে হচ্ছে এই চুক্তিটা ওকে হয়ে গেল। তো যে কারণে আপনারা হচ্ছে প্রিলিমিনারি যখন পড়েন ওই জায়গাতে দেখবেন যে হচ্ছে এই ধরনের লেখা থাকে যে আসলে দক্ষিণ কোরিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেয় নাই বা রেটিফিকেশন করে নাই। রাশিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু এই চুক্তি এখনো অনুমোদন করে নাই বা হচ্ছে রেটিফিকেশন দেয় নাই বা অনুসমর্থন করে নাই। তার মানে এই জিনিসটার মানে হচ্ছে চুক্তির যে ধাপ, সেই ধাপের হচ্ছে প্রথম দুইটা আপনি মেনে চলেছেন কিন্তু পরে আপনার রাষ্ট্র বা পার্লামেন্ট কর্তৃক আপনি এটাকে বৈধতা দেন নাই। তার মানে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা রেটিফিকেশন করছেন, আইনিভাবে রাষ্ট্রের আইনিভাবে বাধ্য বা বৈধতা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চুক্তিটা আপনার জন্য বাধ্য না। কিন্তু যখনই হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট থেকে বা বাংলাদেশের প্রেসিডেন্ট বা চীনের পার্লামেন্ট থেকে চীনের প্রেসিডেন্ট এই চুক্তিটাকে অনুসমর্থন দিয়ে দিল, তখন থেকে ওই চুক্তির ওই যে অ্যাডপ্ট যেটা আপনি করেছিলেন, যে চুক্তির শর্তাবলী, চুক্তির নীতিমালা, চুক্তির সুযোগ সুবিধা, এগুলো সব আপনার পাই টু পাই মেনে চলতে আপনি বাধ্য। তার মানে রেটিফিকেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখন 4 নাম্বার পর্যায়ে ধরেন যে হচ্ছে এই যে বিষয়গুলার, এই যে অ্যাডপ্টেশন, তারপর হচ্ছে সিগনেচার, রেটিফিকেশন, এটার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। যে এই সময়সীমাটা ধরেন কত, ধরেন যে হচ্ছে কোনো চুক্তির ক্ষেত্রে এটা হচ্ছে 2 বছরের সময়সীমা থাকে, কোনো চুক্তির ক্ষেত্রে 5 বছর, কোনো চুক্তির ক্ষেত্রে 10, কোনো চুক্তির ক্ষেত্রে 40 বছরও থাকে। যে এই সময়ের মধ্যে ধরেন যে একটা চুক্তি, ধরেন যে 50টা রাষ্ট্র মিলে একটা চুক্তি করেছে, সবাই স্বাক্ষর দিয়েছে। এখন এই 50টা রাষ্ট্রকে কোনো চুক্তিতে 2 বছরের সময় দেয়, 5 বছরের সময় দেয়, 10 বছরের সময় দেয়, যে এর মধ্যে তোমরা সবাই নিজ নিজ পার্লামেন্টে নিজ নিজ দেশের আইনে এটাকে রেটিফাই করো, এটাকে বৈধতা দাও। তো এই জায়গা থেকে আসলে রেটিফিকেশন হচ্ছে এটার যে একটা নির্দিষ্ট সময় থাকে, ধরেন যে 2, 5, 10, 40 যাই থাকুক না কেন, এখন এই নির্দিষ্ট সময়ের পরে ধরেন যে নতুন একটা রাষ্ট্র এই চুক্তিটাতে হচ্ছে যুক্ত হবে, সে এখন কিভাবে যুক্ত হবে। যেমন হচ্ছে ধরেন যে এই চুক্তিটা হচ্ছে ধরেন যে বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে এই চুক্তিটা হচ্ছে রেটিফিকেশনের সময় দিল, ধরেন যে হচ্ছে 2000 আগামী বছর এই চুক্তিটা নিয়ে হচ্ছে ধরেন অ্যাডপ্ট করলো, সিগনেচার করলো। এখন এই চুক্তির ধরেন যে সময় দিল যে 2030 সালের মধ্যে রাষ্ট্রগুলো হচ্ছে এগুলা রেটিফাই করলে হচ্ছে চুক্তিটা সবাই মানতে বাধ্য। তাহলে 30 সালের পরের মধ্যে হচ্ছে আপনি এই কাজগুলো সব করে ফেললেন। এখন মনে করেন যে 10 বছর পরে 2040 সালে গিয়ে এই যে করিডোরের যে চুক্তি আছে, এই চুক্তিতে মনে করেন যে হচ্ছে আপনার ভারত এবং থাইল্যান্ড এই দুইটা রাষ্ট্র যুক্ত হইতে চায়। এখন এই যে ভারত এবং থাইল্যান্ড যে যুক্ত হইতে চায়, তারা তো এখন এই যে অ্যাডপ্টেশন, যে ফাইনাল ট্যাক্স তো আপনি অলরেডি লিখে ফেলেছেন কত সালে, ধরেন যে অনেক আগে, যে 2027 সালে আপনি ফাইনাল ট্যাক্সটা লিখে ফেলেছেন। এখন ভারত গিয়ে যুক্ত হবে 2040 সালে। এখন এই ফাইনাল ট্যাক্স কারেকশন করার, এটাকে নতুন করে লেখার তো আর সুযোগ নাই। তারপর হচ্ছে সিগনেচার, যেটা এটাও তো ওই সময় হয়ে গিয়েছে, এখন ওই ড্রাফটের মধ্যে যে সিগনেচার করবেন সেটারও তো সুযোগ নাই, বা রেটিফিকেশন যেটা আছে ওইটারও তো এখন সুযোগ নাই। তাইলে হচ্ছে এখন আপনি এই চুক্তিটা, আপনি কিভাবে এই চুক্তিতে জয়েন হবেন। তো এই ধরনের সিচুয়েশনে আপনার হচ্ছে যেটা বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে আপনার 4 নাম্বার অ্যাকসেশন, ACCESSION, অ্যাকসেশন। অ্যাকসেশন মানে হচ্ছে সরাসরি প্রবেশ, সরাসরি যুক্ত হওয়া। ধরেন জেনেভা কনভেনশনের আপনারা নাম শুনেছেন। এই জেনেভা কনভেনশন আমরা জানি সবাই, জেনেভা কনভেনশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 1949 সালে হচ্ছে জেনেভা কনভেনশনটা, এই অ্যাডপ্টেশন থেকে শুরু করে, সিগনেচার থেকে শুরু করে, এই রেটিফিকেশনের এই সময়সীমাটা, তখন জেনেভা কনভেনশন 1949 সালে স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্রে জেনেভা কনভেনশনের যে ড্রাফট বা এই জেনেভা কনভেনশনে তারা এটা হচ্ছে অনুসমর্থন দিল, তারা হচ্ছে দুঃখিত অ্যাডপ্ট করলো, গ্রহণ করলো, তারা হচ্ছে জেনেভা কনভেনশনে ধরেন যে তারা সিগনেচারও দিল। কিন্তু যুক্তরাষ্ট্রে যে রেটিফিকেশন যেটা আছে, এটা তারা করেছে কত সালে, 1955 সালে গিয়ে তারা এটাকে তাদের পার্লামেন্টে হচ্ছে তারা অনুমোদন দিয়েছে। তার মানে যে রেটিফিকেশনের একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়ের মধ্যে রাষ্ট্রগুলো তাদের পার্লামেন্টে নিজ দেশের কাঠামোতে বৈধতা নিয়ে নেয়। এখন জেনেভা কনভেনশনের আগে আরেকটা কনভেনশন হয়েছিল, বিখ্যাত কনভেনশন, সেটা হচ্ছে 1948 সালে, যেই কনভেনশনটার নাম হচ্ছে জেনোসাইড কনভেনশন। তাহলে এই যে গণহত্যা বা জেনোসাইড কনভেনশন যেটা 1948 সালে হয়েছিল, ওই সময়টাতে এটার হচ্ছে ড্রাফট লেখা হয়, ওই সময়টাতে এটার হচ্ছে সিগনেচার করা হয় এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে রাষ্ট্রগুলো হচ্ছে রেটিফাই করার জন্য। এখন ধরেন যে
বাংলাদেশ তো ওই সময়টাতে ছিলই না। 1948 সালে বাংলাদেশ ছিল পাকিস্তানের সাথে, পাকিস্তানের অধীনে। তাহলে ওই সময় তো বাংলাদেশ এই কাজগুলো করার সুযোগ পায় নাই। এখন এই বাংলাদেশ পরবর্তীতে জেনেভা কনভেনশনে কিভাবে যুক্ত হবে আমরা দেখি যে বাংলাদেশ 1998 সালে এই জেনেভা কনভেনশনে যেটা করেছে সে অ্যাকসেশন করেছে, সে হচ্ছে সরাসরি গিয়ে যুক্ত হয়েছে, তার উপরের এই তিনটা কাজ করতে হয় নাই। এখন এই সরাসরি যুক্ত হয় অ্যাকসেশন জিনিসটা কিভাবে, এটা হচ্ছে যেটা করতে হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা হচ্ছে কাগজ লিখে, একটা নথি লিখে যে আমরা জেনেভা কনভেনশনে আমরা যুক্ত হতে চাই। তখন ওই কাগজটা হচ্ছে তার রাষ্ট্রীয় আইনি যে বিধিমালা আছে সেটার সাথে সামঞ্জস্য কিনা, পার্লামেন্টে কোনো কথাবার্তা হয় কিনা, সেগুলো মিলিয়ে সেটা হচ্ছে ওই জেনেভা কনভেনশনের দায়িত্বে যারা আছেন, যে এক্সিকিউটিভ বোর্ডে আছে, সেখানে ওই কাগজটা জমা দেয়। এই জমা দেওয়া মানে হচ্ছে অ্যাকসেশন, বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যে প্রোটোকলগুলো হয়, যে বহুপাক্ষিক যে চুক্তিগুলো হয়, ওই চুক্তিকালীন এই কারণেই দেখবেন যে পড়তে গেলে যে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি, যে এই জেনেভা কনভেনশনের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি, এই এনপিটি যেটা আছে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রতিষ্ঠাকালীন সদস্য মানে তারা এই সুযোগগুলো পায়। প্রতিষ্ঠাকালীন সদস্যরা মিলিয়ে ওই সংগঠনের ড্রাফটটা লিখে, দলিলটা লিখে, কনস্টিটিউশনটা লিখে, তারা মিলিয়ে হচ্ছে সিগনেচার দেওয়ার সুযোগটা পায়। তারা হচ্ছে পার্লামেন্টে একটা নির্দিষ্ট সময় পায় যেটা তারা রেটিফাই করতে পারে, পার্লামেন্টে আলাপ আলোচনা করতে পারে। তো এই জায়গা থেকে অনেক পরে গিয়ে যারা যুক্ত হয় তাদের যেহেতু এই প্রক্রিয়া যুক্ত হওয়ার সুযোগ নেই, তাই তারা যেটা করে পরবর্তীতে সরাসরি যুক্ত হয়, যেটাকে আমরা বলি অ্যাকসেশন। অর্থাৎ এই যে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ধাপ কয়টি, এটা হচ্ছে যদি ভাইভাতে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 4টি। কি? অ্যাডপ্টেশন, সিগনেচার, রেটিফিকেশন, অ্যাকসেশন। বাংলাদেশ দেখবেন যে জেনেভা কনভেনশনে কবে যুক্ত হয়েছে? বাংলাদেশ হচ্ছে জেনোসাইড কনভেনশনে 1998 সালে যুক্ত হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? অ্যাকসেশনের মাধ্যমে, সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে। আশা করি পুরো বিষয়টি সহজে বুঝতে পেরেছেন। এটা আমাদের হচ্ছে মূলত আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিলিমিনারি ক্লাসেরই একটা পার্ট ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা মূলত হচ্ছে আমাদের যে প্রিলিমিনারি 51তম বিসিএসের যে প্রিলিমিনারি যে ব্যাচ আছে, জিকের 75 মার্কস, বাংলাদেশ, আন্তর্জাতিক নৈতিকতা এবং ভূগোলের, এবং আমাদের হচ্ছে রিটেন 51তম বিসিএসের যে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক 300 মার্কস। তা আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা টপিক এভাবে সহজ করে স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য, যেন হচ্ছে এটা যে কোনো পরীক্ষা আসলে তারা যেন পারে। তার মানে হচ্ছে আজকের পর থেকে যদি আপনি দেখেন কোনো চুক্তিতে যে রাশিয়া অনুসমর্থন করে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র অনুসমর্থন করে নাই, দক্ষিণ কোরিয়া অনুসমর্থন করে নাই, তার মানে হচ্ছে তাদের পার্লামেন্টে নিজ দেশের আইনে ওই চুক্তিটাকে তারা বৈধতা হিসেবে স্বীকৃতি দেয় নাই। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।